প্রতিদিনের রবীন্দ্রনাথ। নমস্কার, সুপ্রভাত। প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আজ আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে প্রতিদিনের রবীন্দ্রনাথ মানেই আমাদের থাকে এক একটি বিষয়, আর আজ আমাদের বিষয় রয়েছে বিজ্ঞান চেতনায় রবীন্দ্রনাথ, অর্থাৎ রবীন্দ্রনাথের যে বিজ্ঞান ভাবনা, বিজ্ঞান চেতনা, তাই নিয়ে আজ আমাদের এই পর্ব। আর আজ আমাদের এই অনুষ্ঠানে যে শিল্পীকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, তিনি আপনাদের ভীষণই পরিচিত এবং আপনাদের পছন্দের শিল্পী, আমাদের সকলের ভীষণই প্রিয় শিল্পী এবং আমাদের পরিবারের একজন, যে ডক্টর দেবশ্রী নন্দী। দেবশ্রী, তোমাকে স্বাগত, সুপ্রভাত। সুপ্রভাত। সেই সঙ্গে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা রয়েছেন যন্ত্রাণুর সঙ্গে। প্রত্যেক দিনের মতো কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা আছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকল দাদা ও ভাইদের শুভেচ্ছা, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আর আজ আমাদের বিষয় বললাম বিজ্ঞান চেতনায় রবীন্দ্রনাথ। চলে যাব দেবশ্রীর কাছে। দেবশ্রী, প্রথমে কি শুনবো? বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বাজে অসীম নভ মাঝে অনাদি রব, বাজে অসীম নভ মাঝে অনাদি রব, যাবে অগণ্য রবিচন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে, পরম একুশে রাজ রাজেন্দ্র রাজে, একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে, পরম একুশে রাজ রাজেন্দ্র রাজে, বিস্মিত নিমেষ হত বিশ্ব চরণে বিনত, বিস্মিত নিমেষ হত বিশ্ব চরণে বিনত, লক্ষ শত ভক্ত চিত বাকহারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। অসাধারণ, অসাধারণ একটি পূজা পর্যায়ের গান পূজা দিয়ে পর্যায় একটি। শুরু হলো আমাদের কিন্তু সকাল। এই গানটা শুধু পূজা পর্যায় নয়, এই গানটা নির্বাচন করার কারণটাই, এই গানটাই যে বলা হয়েছে না, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, এবং বলা হচ্ছে একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজ্যে পরম সেই এক রাজেন্দ্র রাজেন। এই যে রবীন্দ্রনাথের বিজ্ঞান চেতনায় প্রবেশ করার আগে তার যে সামগ্রিক ধারণাটা, বিশ্ব ব্রহ্মাণ্ড এবং আমরা সব পুরোটা মিলে
সেই ধারণাটা আমরা হ্যাঁ, আমরা এই কথাতে থাকবো, তোমার এই গানের সূত্র ধরে বলছি। এই যে রবীন্দ্রনাথ তো একটি বই, সেই কথায় আমি আসবো, রচনা করেছিলেন যেখানে মহাবিশ্ব সম্পর্কেও তিনি লিখেছিলেন। তো তোমার এই গানের সঙ্গে কোথাও সেই সংযোগ সূত্রটা রয়েছে। আমরা আজ আছি বিজ্ঞান চেতনা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে আমি বিজ্ঞানের ভক্ত নই, কিন্তু শৈশব থেকে আমি সর্বদা এই সম্পর্কে কৌতূহলী ছিলাম। আবার তিনি বলেছেন যে যে বা যারা বিজ্ঞানের চিত্ত থেকে খাদ্য সংগ্রহ করতে পারে তারা চিরজীবনই সজীব এবং সতেজ থাকেন। এই কথাগুলি বলেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা দেখতে পাই যে সাহিত্যের সঙ্গে সঙ্গে বিজ্ঞানেও কিন্তু তার বেশ আগ্রহ ছিল এবং তার বিভিন্ন প্রবন্ধ, বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে আমরা তার এই যে বিজ্ঞান ভাবনা, বিজ্ঞান চেতনা, সেই সম্পর্কে কিন্তু প্রকাশ খুঁজে পাই। তবে বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগের থেকে তিনি এই যে বিজ্ঞান মনস্কতা বা যুক্তিপূর্ণ চিন্তাভাবনা, এগুলোই কিন্তু তিনি বেশি বিশ্বাসী ছিলেন। আমরা তো বিজ্ঞান নিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান চেতনা, বিজ্ঞান ভাবনা নিয়ে কথা বলবো, তবে অবশ্যই দেবশ্রীর গানের হাত ধরে। এবারে কি শুনবো? এবারে ওই যে যেটা দিয়ে শুরু করলাম, তার যে সব থেকে বড় পরিচয় বিধৃত হয়েছে আমাদের একটি অতি পরিচিত গান আকাশ ভরা সূর্য তারায়। মানুষের নারীর টান, কবি বলছেন যে তার নারীর সঙ্গে এই আকাশের যে ব্রহ্মাণ্ড, তার তরঙ্গ দোলার মিল রয়েছে। সেটাই বেশ। মাঝ
ভীষণ সুন্দর। আসলে আজ আমরা যে বিষয়ে রয়েছি আর আমাদের যে শিল্পী ডক্টর দেবশ্রী নন্দী ঠিক সেই বিষয়েই গানগুলি কিন্তু শোনাচ্ছেন আপনাদের। আমরা বিজ্ঞান চেতনায় রবীন্দ্রনাথ এই বিষয়ে রয়েছি, তো সেই বিষয়ে একটু বলি যে বিজ্ঞানের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু এক গভীর সম্পর্ক ছিল এবং সেটি ছিল একেবারে শৈশব থেকে আজীবন বিদ্যমান। আমরা জানতে পারি যে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে একেবারে শৈশবেই তিনি বিজ্ঞান চর্চা শুরু করেন এবং পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যায় তার বিশেষ আগ্রহ ছিল। আর ঠিক সেই কারণেই মাত্র 12 বছর বয়সে মানে 1873 সালে তিনি রচনা করেছিলেন ভারতবর্ষীয় জ্যোতিষশাস্ত্র নামে একটি গ্রন্থ। আর এখান থেকেই জ্যোতির্বিদ্যা সম্পর্কে তার যে আগ্রহ সেটি কিন্তু প্রকাশ পায়। এর বাইরেও আমরা দেখতে পাই যে 1937 সালে তার একটি মৌলিক গ্রন্থ বিশ্ব পরিচয় নামে একটি বিজ্ঞান গ্রন্থ তিনি রচনা করেছিলেন এবং যেখানে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের যে রহস্য, এই যে তুমি প্রথমেই যে গানটি গাইলে আমি সেই কথাই বলছিলাম, বিশ্ব ব্রহ্মাণ্ডের যে রহস্য সেটি উন্মোচন করেছিলেন এবং বিজ্ঞানকে অতি সহজ সরল ভাষায় কিন্তু তুলে ধরেছিলেন। তো আমরা থাকবো তো অবশ্যই কথায়, আবারও চলে যাব দেবশ্রীর গানে। কি শুনবো এবারে শোনাবো রবীন্দ্রনাথের অচলায়তন থেকে একটি গান। বেশ। গানটা আমরা যে আমাদের লোহা আমরা যে আবিষ্কার হওয়ার পর কিভাবে ব্যবহার করছি সেটাকে কি অদ্ভুতভাবে কবিতার ছন্দে উনি লিখেছেন। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইল রে। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইল রে। লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গপন, ওগো তাই জাগাইল রে, ও তার ঘুম ভাঙাইল রে। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইল রে। পোষ মেনেছে হাতের তালে, যা বলাই সে তেমনি বলে। পোষ মেনেছে হাতের তালে, যা বলাই সে তেমনি বলে। দীর্ঘদিনের মৌন তাহার আজ ভাঙাইল রে, ও তার ঘুম ভাঙাইল রে। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইল রে। অচল ছিল সচল হয়ে ছুটেছে ওই জগৎ জয়ে। অচল ছিল সচল হয়ে ছুটেছে ওই জগৎ জয়ে। নির্ভয়ে আজ দুই হাতে তার রাস বাগাইল রে, ও তার ঘুম ভাঙাইল রে। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইল রে। লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গপন, ওগো তাই জাগাইল রে, ও তার ঘুম ভাঙাইল রে। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইল রে। বাহ, প্রত্যেকটি গান তোমার আজকের বিষয়ের সঙ্গে এত সুন্দর সম্পর্কিত। আসলে কি বলতো, রবীন্দ্রনাথ তো সব কিছুতেই আছেন, যে সাহিত্যেও আছেন। আমরা ভাবি সাহিত্যের থেকে বিজ্ঞান বোধহয় আলাদা, কিন্তু রবীন্দ্রনাথ তা ছিলেন না। যেমন তিনি সাহিত্যের একদম উজ্জ্বলতম নক্ষত্র ছিলেন, ঠিক পাশাপাশি বিজ্ঞান চেতনায়ও তিনি কিন্তু একেবারে গভীরভাবে সম্পর্কিত ছিলেন, তাই না? আমি তাই রবীন্দ্রনাথের বিভিন্ন সাহিত্য পাঠ করতে গিয়ে বিভিন্ন প্রবন্ধ বা চিঠিপত্র আলোচনা করলে তিনি তো বলেইছেন যে এক জায়গায় এসে বিজ্ঞানকে স্বীকার করতে হবে যে বিজ্ঞান এবং উপনিষদ একই স্বরে কথা বলছে, সমস্তই প্রাণে কম্পিত হইতেছে। মানে খুব অদ্ভুত। পড়াশোনা করতে গিয়ে এগুলো যখন আমরা দেখি তখন ভাবি যে ঠিক কোন দিক থেকে পড়লে বিশ্বকবিকে বোঝা যাবে এটা এই সূত্রটাই আমরা বুঝতে পারি না, আবিষ্কার হয়নি। কারণ এতগুলো ডাইমেনশন ওনার। ওই জন্য আমরা কিন্তু রবীন্দ্রনাথের গানকে আমরা বলি যে
প্রত্যেকের গান প্রত্যেকের কাছে নিজের, তার কারণ সে কোন জায়গা থেকে গানটাকে দেখছে। রবীন্দ্রনাথের বিজ্ঞান চেতনা, সাহিত্য চেতনা বা ধর্ম চেতনা, ধর্ম কেন আমি বললাম, মানুষের ধর্ম বলে লিখেছেন, সেখানে তো এই কথাই বলছেন যে কথা আপনি প্রথমে বলছিলেন, যে মানুষ, প্রকৃতি, গাছপালা সব নিয়েই পৃথিবী, এবং সেই সূত্রে তিনি আলোচনা করছেন বিশ্বজগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি একদম তুলে ধরেছেন। আর একটা জিনিস, এই যে মানব জীবন, আমাদের মানব জীবনের যে অবিচ্ছেদ্য অংশ হিসেবেও কিন্তু তিনি বিজ্ঞানকে তুলে ধরেছেন, তাই না? তারপরে তুমি ধরো না, এই যে প্রকৃতি সুরক্ষার জন্যও কিন্তু তিনি মানুষকে এই বার্তাই দিয়েছেন যে বিজ্ঞান মনস্ক হতে বলেছেন, তাই না? তো সর্বক্ষেত্রেই রবীন্দ্রনাথ একদম। এবারে কি শুনবো? আচ্ছা, এবারে আমি একটা গান শোনাই, যে গানটা মাটি থেকে কিভাবে বাষ্পীভূত হয়ে জল আকাশে উঠছে এবং সেটাই মেঘ হয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ছে, সেইটা রবীন্দ্রনাথ লিখেছেন। বেশ, গান তো শুনবো। দর্শক বন্ধুদের একটি জানাই, আমরা আজ যাকে শিল্পী হিসেবে পেয়েছি, তিনি তো কেবলমাত্র একজন সঙ্গীত শিল্পী নন, তিনি এই বিষয়ে বিদুষীও বটে, কারণ তিনি ডক্টরেট করেছেন এই রবীন্দ্রনাথের গানের উপরে। তো সেই কারণে আমরা যেমন দেবশ্রীর কাছ থেকে গান শুনবো, তেমনি অনেক কথাও কিন্তু আমরা জানতে পারবো, ঠিক তো? একদম। তো আবার যাই গানে। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে, মাটি পায় না, পায় না, মাটি পায় না তাকে। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে, মাটি পায় না, পায় না, মাটি পায় না তাকে। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে। কবে কাটে বাঁধন, পালিয়ে যখন যায় সে দূরে আকাশ পুরে গো। কবে কাটে বাঁধন, পালিয়ে যখন যায় সে দূরে আকাশ পুরে গো। তখন কাজল মেঘের সজল ছায়া শূন্যে আঁকে, সুদূর শূন্যে আঁকে। মাটি পায় না, পায় না, মাটি পায় না তাকে। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে। শেষে বজ্রতারে বাজায় ব্যথা, বন্যে জ্বালায় ঝঞ্ঝাতারে, দিক বিদিকে কাঁদিয়ে চালায়। শেষে বজ্রতারে বাজায় ব্যথা, বন্যে জ্বালায় ঝঞ্ঝাতারে, দিক বিদিকে কাঁদিয়ে চালায়। তখন গাছের ধন্দে দূরে থেকে কাছে আসে বুকের পাশে গো। তখন চোখের জলে নামে সে যে, চোখের জলের ডাকে, আকুল চোখের জলের ডাকে। মাটি পায় রে, পায় রে, মাটি পায় রে তাকে। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে। বাহ, দেখো প্রকৃতি, মাটি
প্রকৃতির সঙ্গে কোথাও যেন সেই সম্পর্কিত প্রত্যেকটি গান। আমরা যেখানে ধরো এই গানটি কোন পর্যায়ের আমার জানা নেই, বিচিত্র, আমি শুনে সেটি ভাবছিলাম বিচিত্র পর্যায়ের গান, কিন্তু কোথাও যেন সেই প্রকৃতি এটির সঙ্গে সম্পর্কিত। বিচিত্র পর্যায়ে রবীন্দ্রনাথের পর্যায়টা নামকরণই এই কারণে, কারণ বিভিন্ন ধরনের গান একদম এখান থেকে নির্বাচন করতে পারলে বোধহয় এমন কোনো বিষয় নেই যে রবীন্দ্রনাথ লেখেন পাওয়া যাবে না। আর আমরা কালকেও এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম অনুষ্ঠানের সময়, যে রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়, কিন্তু পর্যায়গুলো কিন্তু মিলেমিশে একাকার, তুমি যাই বলো না কেন, তাই না? কিন্তু বিচিত্র পর্যায়ে কোথাও আমরা সেই প্রকৃতির সঙ্গেও বোধহয় সংযোগ করতে পারি। আমরা আছি রবীন্দ্রনাথের বিজ্ঞান চেতনা নিয়ে। আসলে রবীন্দ্রনাথ কি বলতেন? রবীন্দ্রনাথ একজন সাহিত্যের উজ্জ্বলতম নক্ষত্র, কিন্তু তিনি কি বলতেন? তিনি বলতেন যে মানুষ বিজ্ঞানকে ভালোভাবে জানতে পারবে না সে নাস্তিক হবে, আর যে বিজ্ঞানকে ভালোভাবে জানতে পারবে সে প্রকৃতই ঈশ্বরে বিশ্বাসী হবে। এই কথা রবীন্দ্রনাথ বলেছেন। তো আমরা তো থাকবোই আলোচনায়, আবার গানে যাই। হ্যাঁ, বেশ। এবার কি শুনবো? এবার শোনাবো যে আকাশের মেঘ বৃষ্টি হয়ে যে নেমে আসে, সেই চক্রটা উল্টো দিক থেকে। এটা মাটির দিক থেকে শুনলাম, একটু মেঘের দিক থেকে শুনি। বেশ। হে আকাশ বিহারে নিরদ বাহন জল, হে আকাশ বিহারে নিরদ বাহন জল, আছিল শৈল শিখরে শিখরে তোমার লীলাস্থান, হে আকাশ বিহারে নিরদ বাহন জল। তুমি বরণে বরণে কিরণে কিরণে প্রতি সন্ধ্যায় অরুণে হিরণে, বরণে বরণে কিরণে কিরণে প্রতি সন্ধ্যায় অরুণ হিরণে, দিয়েছ ভাষায় পবনে পবনে স্বপন তরুণী দল, দিয়েছ ভাষায় পবনে পবনে স্বপন তরুণী দল, হে আকাশ বিহারে নিরদ বাহন জল। শেষে শ্যামল মাটির প্রেমে তুমি ভুলে এসেছিলে নেমে, কবে বাধা পড়ে গেলে যেখানে ধরার গভীর তিমির তল, শেষে শ্যামল মাটির প্রেমে তুমি ভুলে এসেছিলে নেমে, কবে বাধা পড়ে গেলে যেখানে ধরার গভীর তিমির তল, আজ পাষাণ দুয়ার দিয়েছি টুটিয়া, কত যুগ পরে এসেছ ছুটিয়া, নীল গগনের হারানো স্মরণ গানেতে সমুচ্চর, হে আকাশ বিহারে নিরদ বাহন জল, আছিল শৈল শিখরে শিখরে তোমার লীলাস্থান, হে আকাশ বিহারে নিরদ বাহন জল, হে আকাশ বিহারে নিরদ বাহন জল। কি অপূর্ব কথা না? অপূর্ব সমস্ত গান, একদম, মানে কি অপূর্ব কথা।
আকাশ বিহারী নিরদ বাহন জল। আমরা আর তোমার নির্বাচনটা এত সুন্দর আজকে, সত্যি ধন্যবাদ, ভীষণ সুন্দর নির্বাচন। আমরা গান তো শুনবই, তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকবেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা আজ আছি বিজ্ঞান চেতনায় রবীন্দ্রনাথ এই বিষয়ে। আর আমাদের আজ যিনি শিল্পী আছেন, ডক্টর দেবশ্রী নন্দী। আমরা দেবশ্রীর কথা তো শুনবই, এরকম একজন বিদুষী মানুষকে আজ আমরা পেয়েছি, ওর কথা আমরা অবশ্যই শুনবো। তবে তার আগে দেবশ্রীর গানে যাব। তার আগে দর্শক বন্ধু আপনাদেরকেও একটু জানাই, অবশ্যই ওই যে প্রত্যেক দিনের মতো আমরা অপেক্ষা করে আছি আপনাদের ফোনের। তাই অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে, সরাসরি ফোন করার নাম্বার, ওই নাম্বারে ফোন করুন। এবং অবশ্যই আপনাদের যে ভাবনা, এই যে বিজ্ঞান চেতনায় রবীন্দ্রনাথকে নিয়ে আপনাদের যে ভাবনা, অবশ্যই সেটি আমাদের সঙ্গে ভাগ করে নিন। এবং আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, দেবশ্রীর গান কেমন লাগছে, অবশ্যই সেটিও আপনাদের কিন্তু জানাতে হবে আমাদেরকে। আমরা রয়েছি আপনাদের ফোনের অপেক্ষায়। তাই আবারও যাই গানে। এবারে যে গানটি গাইবো, প্রাণ যখন পৃথিবীতে এলো, সেই যে আশাটা, একটা যে মহা আগমন, সেটাকে নিয়ে 4 লাইনের একটি ছোট্ট গান রবীন্দ্রনাথ লিখেছেন, যে তার আগমনে যে ধরা শিউরে ওঠে। আমরা রবীন্দ্রনাথের চিহ্নপত্র যদি আমরা পড়ি, তাহলে এই ঘাস বা পৃথিবীর মাটি এই নিয়ে রবীন্দ্রনাথের অদ্ভুত কিছু মন্তব্য আমরা পাবো। উনি আবার এরকম বলছেন যে আমি যখন ঘাস হয়েছিলাম পৃথিবীর মাটিতে, যখন আমি সদ্যজাত পৃথিবী, তখন চুল এলিয়ে দিয়ে সমুদ্রের ধারে শুয়েছিলেন। মানে এই যে অদ্ভুত, রবীন্দ্রনাথ যতক্ষণ আমরা তার চিঠিপত্র, প্রবন্ধ এবং গান সাহিত্য সব একযোগে পাঠ করব, ততক্ষণ আমরা বুঝতে পারবো না যে কোন জায়গা থেকে কোনো বিষয়ের ওপর পড়তে গেলে, আমি যেটা আমার ছাত্রছাত্রীদের বলি, সেটা হচ্ছে একটু আগে থেকে নিয়ে, মানে একটু সূচনা থেকে নিয়ে পড়তে হবে। একদম শুধু বিষয়কেন্দ্রিক ওইটুকু পড়লে রবীন্দ্রনাথ কিন্তু তা নন। পূর্ব পাঠের খুব প্রয়োজন, এবং পাঠ করার শেষে চিন্তা ভাবনাটাই আমাদের কাছে নতুন দরজা খুলে যায় রবীন্দ্রনাথের হাত ধরে। একদম বেশ। ঘাসে ঘাসে খবর ছোটে, ধরা বুঝি শিউরে ওঠে। ঘাসে ঘাসে খবর ছোটে, ধরা বুঝি শিউরে ওঠে। এবার ধর দেখি তোর গান, বুঝিলো রে প্রাণ। এবার ধর দেখি তোর গান, বুঝিলো রে প্রাণ। ঘাসে ঘাসে খবর ছোটে, ধর
এবার ধর এবার ধর দেখি তোর গান বুঝিয়ে এলো বুঝিয়ে এলো রে প্রাণ এবার ধর দেখি তোর গান বুঝিয়ে এলো রে প্রাণ বুঝিয়ে এলো রে প্রাণ। ওই যে আবারও বলবো, এত সুন্দর নির্বাচন, ভীষণ ভালো। দেবশ্রী, গান তো শুনবই, তবে জানতে চাইবো তোমার এই যে দীর্ঘদিনের পথ চলা সেটি জানবো, তার সঙ্গে জানবো এই যে তুমি একটি এইরকম দায়িত্বে রয়েছো, তুমি রবীন্দ্রভারতী বিদ্যালয়ের অধ্যাপিকা, তো সেই বিষয়ে তো একটু জানতে হবে, কারণ তোমার সঙ্গে আজ আমার প্রথম পরিচয়, কিন্তু তোমাকে একদম বিশ্বাস করো ভীষণ ভালো লেগেছে, ভারী মিষ্টি মেয়ে তুমি। ধন্যবাদ। খুব ভালো লাগলো তোমার সঙ্গে এই যে অনুষ্ঠান করছি, এটা ভীষণ ভালো লাগছে। এবং আমারও ভীষণ ভালো লাগছে, এত প্রথম আলাপে এত সুন্দর পরিচয় এবং এত সুন্দর একটা যোগাযোগ তৈরি হয়েছে কথাবার্তায়। আমি তোমাকে তুমি করে বলি। একদম, আমি তো তোমাকে এই যে আসলে দেখো, অনুষ্ঠানের আগে তো আমাদের বিশেষ কথা হয় না, আমাদের সেটে এসেই একদম পরিচয় হয়, কিন্তু এই যে সামান্য একটু সময়ের মধ্যে আমরা কত আপন হয়ে যাই না, তো সেই কারণেই বলছি ভীষণ মিষ্টি মেয়ে তুমি একটা। আমি একটু জানতে চাই যে তোমার এই যে এত পড়াশুনো, সেই সঙ্গে গান, আবার সেই সঙ্গে এইরকম একটি বিরাট দায়িত্ব সামলানো, এই বিষয়ে তুমি আমাদের যদি একটু বলো। দেখো, দায়িত্ব সামলানোর কথা আমি যদি বলবো, তাহলে আমি ওই যে বললাম পূর্বপাঠ, প্রথমে হচ্ছে দায়িত্ব সামলানোর উপযুক্ত আমরা কতটা হয়েছি জানি না, শুধু এটুকু জানি যে রবীন্দ্রনাথকে নতুন প্রজন্মের কাছে ঠিকভাবে পৌঁছে দেওয়ার কাজের দায়িত্ব আমরা যারা নিয়েছি তাদের বিশেষ করে সচেতন থাকতে হয়। অনেক অনেক বিতর্ক, অনেক কথা, সুরের পরিবর্তন, কথার পরিবর্তন, এইগুলো ক্লিশে হয়ে গেছে, এগুলো যদি নাও যাই, শুধু এইটুকু বলতে পারি যে রবীন্দ্রনাথের গানের পাঠ যদি তুমি ঠিক মানে বুঝে পড়ো, তাহলে তার সুর পরিবর্তন করার প্রয়োজন হয় না। একদম, কারণ তিনি যখন সুর দিচ্ছেন, এই যে মাত্র আমি গাইলাম ধরা ধরা, যখন শিউরে ওঠে তার সুরটা উনি শিউরে ওঠার মতো লিখেছেন, সুতরাং আমি না বুঝে সেখানটা পরিবর্তনও করতে পারবো না। আমি বিশেষ করে ধন্যবাদ দেবো আমার সহশিল্পীদের, তারা যে প্রত্যেকটা গানকে এত সুন্দর করে পরিবেশন করার সুযোগ করে দিচ্ছেন, এবং গানের সঙ্গে যন্ত্রানুষঙ্গ যে কিভাবে যাবে। আর তুমি যেটা বললে আমার পিএইচডি বিষয়টা একটু বলি, ওটা হয়তো সরাসরি আমি বিজ্ঞান বলতে পারবো না, কিন্তু বিজ্ঞানের অবশ্যই দৌড়ছুঁয়ে আছে। আমার বিষয় হচ্ছে ইকোফেমিনিজম। ইকোফেমিনিজম হচ্ছে ইকোলজি অ্যান্ড ফেমিনিজম। প্রথমেই নারীবাদ শুনলেই সবাই একটু ঘাবড়ে যান, কিন্তু এটা হচ্ছে পরিবেশ কেন্দ্রিক নারীবাদ, মানে নারী এবং প্রকৃতির দ্বৈত সত্তা রবীন্দ্রনাথ দেখছেন। সেখান থেকে উনি আলোচনা করছেন যে নারী শোষিত হয় কিভাবে, প্রকৃতিও শোষিত হয় কিভাবে, একভাবে হয় দুজনে, এবং যেহেতু নারী শোষিত হয় তাই জন্য পুরো সমাজ শোষিত হয়। এইটা হচ্ছে আমার গবেষণার বিষয়। ফলে সেখানে পড়াশোনা করতে গিয়ে আমাকে বিজ্ঞান চর্চাও পড়তে হয়েছে রবীন্দ্রনাথের, নারী চর্চাও পড়তে হয়েছে। আর ইকোলজি কথাটা বিশেষ করে বলবো, এটা কিন্তু একটা পলিটিক্যাল সায়েন্সের একটা টার্ম, ইকোফেমিনিজম। সেটাকে রবীন্দ্রনাথের গানের সঙ্গে জুড়তে গিয়ে আমাকে এই ভাস্ট পড়াশোনাটা করতে হয়েছে, এবং অবশ্যই আমার সমস্ত শিক্ষক, আমার গুরুদের আমি প্রণাম জানাই, তারা আমাকে নিরন্তর সাহায্য করেছেন, অবশ্যই বলতে হয়। তো ইকোলজি হচ্ছে, যখন ইকোলজি টার্মটা সেভাবে তৈরি হয়নি, ইকোফেমিনিজম তো ছেড়েই দাও, ইকোফেমিনিজম 1972 সালের একটা, রবীন্দ্রনাথ 1926-36 লিখে এসব বেরিয়ে গিয়েছেন, নামটা হয়তো তিনি দেননি। ফলে ইকোলজি হচ্ছে ডিপ ইকোলজি, যেটা বাস্তুতন্ত্র, সেইটা কাজে। এই যে আমি বললাম যে বিজ্ঞানের দ্বার ছুঁয়ে যদি আমি না যাই, তাহলে বাস্তুতন্ত্রই বা আমি কী করে বুঝবো, আর নারী বিদ্যাই বা কী করে আমি বুঝবো। একদম, আর এরকম একটি দিনে তোমাকে আমরা পেয়েছি, এটা কিন্তু আমাদের অনেক বড় পাওয়া আজকের বিষয়ে। হ্যাঁ, তো তোমার কথা তো শুনতে ইচ্ছেই করছে, আরো শুনতে ইচ্ছে করছে, কিন্তু ফোন এসে গেছে একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি বারাসাত থেকে পূর্ণিমা ঘোষ বলছি। হ্যাঁ দিদি, সুপ্রভাত, বলুন। আচ্ছা, তোমার নামটা একটু বলো তো, আমি ভুলে যাই। সুস্মৃতি। সুস্মৃতি, আমার নাম সুস্মৃতি। আচ্ছা, আর দেবশ্রী ডক্টরেট করেছে রবীন্দ্রসঙ্গীতে, সত্যি খুবই ভালো। আমি অনেকদিন থেকে শুনি ওর গান, তোমাকেও দেখছি অ্যাঙ্কারিং এ, দুজনকেই আমার শুভ কামনা রইল সারা বছরের জন্য। আর একটা কথা বলছি যে বিজ্ঞান চেতনায় রবীন্দ্রনাথ, সমস্ত চেতনায় তো আমাদের রবীন্দ্রনাথ, তাকে তো আলাদা করে ভাগ করার কিচ্ছু হয় না।
কারণ বিজ্ঞান থেকে আধ্যাত্মিকতা প্রত্যেকটা ব্যাপারেই তিনি আছেন, প্রত্যেকটা চেতনায়। আমি একটা গান দেবশ্রীকে বলছি, ও ভালো জানবে আমার থেকে, মহাবিশ্বে মহাকাশে মহাগগন মাঝে। যদি করে ভালো, না হলে যে গানগুলো করতো সেগুলো শুনছি, সেগুলো শুনে ভালো। আর তোমাদের কি বলবো, তোমরা অনেক 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 ভালো থাকো। অনেক ধন্যবাদ দিদি, আপনিও ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। ভীষণ ভালো লাগলো আপনার ফোনটি পেয়ে। মহাবিশ্বে গানটি তো আমরা তোমাকে বলছিলাম গাইবার জন্য, অবশ্যই হয়তো শিল্পী আজ আমাদেরকে শোনাবেন সেই গানটি। পাশে থাকুন, শুনতে থাকুন দিদি। গানে যাই একদম। দেখো, বিশ্ব ব্রহ্মাণ্ড আকাশে যে ঝর্ণা ধারার মতো স্রোত যে চলছে, তার অভিঘাতেই যে আমাদের জীবন, সেইটা এই গানের বিষয়। আকাশ হতে আকাশ পথে হাজার স্রোতে ঝরছে জগৎ ঝর্ণা ধারার, জগৎ ঝর্ণা ধারার মতো আকাশ হতে আকাশ পথে আমার শরীর মনে অধের ধারা সাথে সাথে বইছে অবিরত আকাশ হতে আকাশ পথে হাজার স্রোতে ঝরছে জগৎ ঝর্ণা ধারার, জগৎ ঝর্ণা ধারার মতো আকাশ হতে আকাশ পথে। দুই প্রবাহের ঘাতে ঘাতে উঠতেছে গান দিনে রাতে, দুই প্রবাহের ঘাতে ঘাতে উঠতেছে গান দিনে রাতে। গানে গানে আমার প্রাণে ঢেউ লেগেছে, প্রাণে ঢেউ লেগেছে কত, আমার হৃদয় তটে চূর্ণ সে গান, আমার হৃদয় তটে চূর্ণ সে গান ছড়ায় শত শত ওই আকাশ ডোবা ধারার দোলায়, দুলি অবিরত আকাশ হতে আকাশ পথে। এই মৃত্যু পাগল ব্যাকুলতা বিশ্ব পরাণে নিত্য আমায় জাগিয়ে রাখে, শান্তি না মানে এই মৃত্যু পাগল ব্যাকুলতা বিশ্ব পরাণে নিত্য আমায় জাগিয়ে রাখে, শান্তি না মানে চিরদিনের কান্না হাসি উঠছে ভেসে রাশি রাশি, চিরদিনের কান্না হাসি উঠছে ভেসে রাশি রাশি। এসব দেখতেছে কোন নিদ্রাহারা নয়ন অবনত, ওগো সেই নয়নে নয়ন আমার হোক না নিমেষত, ওই আকাশ ভরা দেখার সাথে
আলোতে আকাশ পথে। বাহ, এই যে আমরা আলোচনায় ছিলাম দেবশ্রী, যে রবীন্দ্রনাথ তো চেয়েছিলেন তার স্বরলিপি নিখুঁতভাবে গাওয়া হোক, কিন্তু বর্তমান সময়ে আমরা তো তার ব্যতিক্রম দেখছি। কখনো কখনো রবীন্দ্রনাথের গানকে নানাভাবে গাওয়া হতো, তিনি তো এই স্বরলিপি যাতে একদম সেই রকমভাবে, সেই জন্য তো তিনি মানে স্বরলিপি প্রকাশ করে গেছেন, প্রত্যেকটা গান তিনি সেইভাবে লিপিবদ্ধ করে গেছেন। তো সেই বিষয়টি তুমি বলছিলে যে এই যে শিহরণ জাগানো যে কথাটা, শিহরণকে তিনি সেইভাবেই স্বরলিপি করেছেন যেখানে আমরা শিহরণ কথাটাকে সেইভাবেই বলতে পারি, তাই না? তো এই বিষয়ে, এই যে স্বরলিপি যে বিষয়টা, এই বিষয়ে তুমি তো এই বিষয় নিয়ে অনেক পড়াশুনো করেছো, গবেষণা করেছো, তো এই বিষয় নিয়ে তুমি যদি কিছু বলো। এই যে আজকের দিনে যে রবীন্দ্রনাথের সুরকে পরিবর্তন করা হচ্ছে, নিজেদের মতো করে অনেকে স্বরলিপি বানিয়ে নিচ্ছেন। দুটো জিনিস আমি বলবো খুব সহজে। প্রথম হচ্ছে যেটা আমি বললাম যে সুর বিকৃতি করবার জন্যে রবীন্দ্রনাথকে একটু পড়তে গেলেই বুঝতে পারা যাবে ওটা চেঞ্জ করার কোনো প্রয়োজনই, পরিবর্তনের কোনো প্রয়োজনই নেই। একদম সন্দেশে চিনি দিয়ে কোনো লাভ নেই। আর যদি করতেই হয় তাহলে নিজে কিছু লিখে সেটা করাটাই ভালো, কোনো স্রষ্টার কাজকে সৃষ্টি নষ্ট করে সেটা কিছু না করাটাই ভালো। সেটা রবীন্দ্রনাথ চাননি, তিনি সঙ্গীত চিন্তায় বলেও গেছেন যে আমার গানে আমি কোনো ফাঁক রাখিনি যে তোমরা সেটা ভরাট করে দেবে। আর সেই জন্যই তো আমরা স্বরবিধানগুলো। 2 নম্বর যে স্বরলিপি বিষয়টা, স্বরলিপি কিন্তু শুধু আমরা জানি স্বরলিপি একটা কাঠামো, একটা গানের খাঁচা, কিন্তু স্বরলিপির ভিতরের যে একটা স্বরলিপি আছে সেটা পাঠ করতে গেলে অনেক দিন রবীন্দ্রনাথকে চর্চা করতে হয়। এইটা না করলে শুধু খাঁচা গাইলে কিন্তু হবে না। আমি কোথায় কিভাবে গাইবো সেটা ভাবটা কিভাবে আসবে সেটার জন্য একটা চর্চা দরকার, তার জন্য রবীন্দ্রনাথকে পড়তে হবে। আর যেটা আমি বললাম আরেকটা খুব সহজ পন্থা আমি বলি, আমাকে অনেক ছাত্রছাত্রী এবং অনেকেই জিজ্ঞাসা করেন যে তাহলে রবীন্দ্রনাথের গানের সুর বিকৃতি নিয়ে আমরা একটু এদিক ওদিক করতে পারি না? আমার বিষয় হচ্ছে যদি তাদের খুবই একান্তই তাদের চর্চার অভাব হয় এবং তাদের সেই ধৈর্যের অভাব হয়, তাহলে বাড়ির ভিতরে বন্ধ ঘরে গান, যদি আপনি এরকম একটা প্ল্যাটফর্ম, একটা জায়গা আপনি পান যেখানে আপনি বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন, অন্তত সেখানে যেটা কবি লিখে গেছেন সেটা গাওয়াটাই আমার মনে হয়। এই তোমার এই কথাগুলো এত ভালো লাগলো, মানে একদম ঠিক যথার্থ উত্তর দিয়েছো তুমি এই প্রশ্নে। আমরা ক্লান্ত একদম। কিন্তু এইগুলো তো হচ্ছে বর্তমান সময়ে, এবং সেগুলো না যখন দেখি, আমিও একটু রবীন্দ্রনাথের গান নিয়ে চর্চা করেছি দক্ষিণী থেকে, তো সেই কারণেই একটু তো ধারণা রয়েছে। তো যখন দেখি যে এরকম সুরকে অনেকে নিজে স্বরলিপি করে বানিয়ে নিচ্ছেন, তো সেইগুলো দেখতে একটু খারাপই লাগে, কষ্ট হয় আমাদের। শুধু খারাপ লাগে না, আমরা বুঝতে পারি যে ছবিটা উনি বুঝতে পারেননি। আপনি একটা ছবি এঁকেছেন নীল সবুজ লাল কমলা দিয়ে, সেটার উপর হঠাৎ আমি হলুদ রং দেবো কেন? আমার নিজের ছবিটাই তো নষ্ট হয়ে গেল, তাই না? এই বিষয়টা বুঝতে হবে যে গোটা গানটাই একটা ছবি, আর সঞ্চারীটা তার প্রাণ। একদম। যখন রবীন্দ্রনাথের গান আমরা প্রথম স্তবক থেকে দ্বিতীয় স্তবকে যাই তখন যুগলদণ্ড থাকে, এটা আমি আমার ছাত্রছাত্রীদের বলি। তাহলে যুগলদণ্ডর পর স্থায়ীতে ফিরে যাবার কারণ কি? তার কারণ ওখানে একটা ছবি অর্ধেক কমপ্লিট হয়েছে এবং প্রথম স্ট্যান্জাটা ধরে সেই ছবিটা পাঠ করব। আবার সঞ্চারী থেকে আবহে যাবার পর সেটা পুরো ছবিটা তৈরি হয়ে তারপর স্থায়ীতে ফিরে গিয়ে দেখাবো যে সেই শেষ স্তবকের এগেনস্টে আমার প্রথম স্তবক কি বলে। ঠিক ঠিক, আমরা কিন্তু অনেক কিছু জানছি। এই যে রবীন্দ্রনাথের গান সম্পর্কে যে তুমি বিবরণটা দিলে, ব্যাখ্যাটা দিলে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না, কিন্তু এই যে দর্শক বন্ধুরাও জানলেন। বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত। আমি প্রফেসর সুনির্মল রায় বলছি, প্রেসিডেন্সি কলেজের এক্স প্রফেসর। আচ্ছা, নমস্কার স্যার, সুপ্রভাত। এই যে আজকে বিজ্ঞান চেতনায় রবীন্দ্রনাথ, এই প্রসঙ্গে আমি বলতে চাই, মানে বিজ্ঞান সাধন, বিজ্ঞান চেতনা এবং পাশাপাশি জুড়ে আসে ওই ঈশ্বর চিন্তা। সেই তার উপরে আমার একটা মডেল আছে, মানে যেটা সারা পৃথিবীতে অ্যাকসেপ্টেড হয়েছে। আমি যখন শিবপুর বি কলেজে পড়াতাম তখন এই মডেলটা দিয়েছিলাম। তারপর আফটার 40 years ভেরিফিকেশন ইট ইজ অ্যাকসেপ্টেড। সেখানে বলা আছে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড একটা চেতনাময় সত্তা, এবং সেই চেতনাতেই আমাদের জড় জীব এগুলো সব প্রকাশ পেয়েছে, এবং
তারা কিভাবে তৈরি হলো, তাদের প্রকাশ এবং প্রবাহ কিভাবে ব্রহ্মাণ্ড চেতনা অনুসারে হচ্ছে, সেটা এই মডেল থেকে পাওয়া যায়। তা আমার এই প্রসঙ্গে আপনার আগে যখন তনুশ্রী বলে ম্যাডাম উনি পরিচালনা করতেন, তখন আমি একটা প্রপোজাল দিয়েছিলাম যে এর ওপরে একটা মানে সিরিজ করতে, যে বিজ্ঞান চেতনা এবং ঈশ্বর চিন্তা নিয়ে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা। তিনি ঈশ্বরকে এবং বিজ্ঞান চেতনায় নানাভাবে ধরার চেষ্টা করেছেন, তার অনুভূতি অত্যন্ত প্রখর ছিল এবং সেইভাবে ঈশ্বরকে তিনি বুঝিয়েছেন এবং তিনিও বলেছেন কিন্তু এই সমস্ত জড়জীবের মধ্যে আমাদের ঈশ্বরের প্রকাশ রয়েছে, কিন্তু সেগুলো ভাষা ভাষা। আমি রসগোল্লা খেয়ে যদি বলি কেমন, আর না খেয়ে যদি তার বলি সেটা কিরকম, এই দুটোর যেমন তফাৎ আছে, সেই রকম রবীন্দ্রনাথের চিন্তায় এবং আমার চিন্তায় একটা তফাৎ রয়ে গেছে। সেই ফারাকটা সকলকে এখন বুঝতে লাগবে, সাধারণ মানুষই। যারা বিজ্ঞানী তারা জানেন, মানে সুনির্মল রায়ের এই মডেলটা কি বলছে, সেই নিয়ে তাদের গবেষণা কি, এগুলো সব ইন্টারন্যাশনাল জার্নাল IJACR, IJOAR এগুলোতে প্রকাশিত হয়েছে। কিন্তু কথা হচ্ছে এগুলো সাধারণের মধ্যে প্রকাশ পেতে লাগবে। আপনারা রবীন্দ্রনাথকে নিয়ে অনেক কিছু করেছেন, খুবই ভালো, এবং তার বিজ্ঞান চেতনা সত্যি মানে অত্যন্ত প্রখর, তার অনুভূতি শক্তি সত্যি অত্যন্ত প্রখর। কিন্তু ওই যে বললাম, একটা রসগোল্লা খেতে খেতে বলা কেমন আর না খেয়ে বলা কেমন, এই দুটোর যেমন তফাৎ আছে, মানে রবীন্দ্রনাথের চিন্তা আর আমার চিন্তার মধ্যে সেই তফাৎ, একজন বিজ্ঞানীর চিন্তার মধ্যে সেইটা তফাৎ আছে। সেইগুলো আপনি তনুশ্রী ম্যাডামকেও বলবেন, আপনাকেও বলছি, যদি এর ওপরে কয়েকটা সিরিজ করা যায়, তাহলে আমার মনে হয় সাধারণের মধ্যে এই জিনিসটা আরো পরিষ্কার, আরো স্বচ্ছ হয়ে উঠবে। ধন্যবাদ। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ স্যার। আপনি আমাদের এই ফোনটা পেয়ে ভীষণই ভালো লাগলো এবং আমরা যেমন অনেক কিছু জানতে পারলাম, এবং আপনি যে বক্তব্যটি বললেন, যেটি বললেন, অবশ্যই আমরা সেটি মাথায় রাখবো এবং কর্তৃপক্ষকে অবশ্যই জানাবো। আমরা অবশ্যই মাথায় রাখবো আপনার কথাটি। অনেক ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমাদেরকে ফোন করবেন, আমাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। তাহলে আমরা যাই গানে। এরপরের গানটি আমাদের খুব জনপ্রিয় একটি গান। গানটা সহজেই গেয়ে সবাই চলে যায়। গানের কথাগুলোর দিকে একটু যদি নজর দেওয়া যায়, যে গাছের চলা কেমন, আলোর চলা কেমন, সেই চলা। যাবার তরু গন্ধ ভরে তন্দ্রাহারা, ও নদী আপন
বোঝে আনন্দ তার, বোঝে নিশার নীরব তারা, ওগো নদিয়া মন বেগে পাগল পারা। আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রাহারা, ওগো নদিয়া মন বেগে পাগল পারা। বাহ, যেমন তোমার গান তেমনই বাজনা। আমরা আবারও শুনবো দেবশ্রীর গান, তবে সময় হয়ে গেছে ছোট্ট বিরতিতে যাবার। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকবেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ এই অনুষ্ঠানে, আর আমাদের মধ্যে আজকে শিল্পী আছেন ডক্টর দেবশ্রী নন্দী। আর দর্শক বন্ধু, আপনারা আছেন আমাদের সঙ্গে। আমরা আজকে রবীন্দ্রনাথের বিজ্ঞান চেতনায় রবীন্দ্রনাথ এই বিষয় নিয়ে আছি। আপনারা আমাদেরকে ফোন করুন এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগা সবটাই আমাদের মধ্যে ভাগ করে নিন, আমাদের তাহলে ভীষণই ভালো লাগবে। আমরা চলে যাব আবার দেবশ্রীর গানে। দেবশ্রী, কি শুনবো? দিদি একটা অনুরোধের গান ছিল যেটা মহাবিশ্বে মহাকাশে, সেটা বেশ বেশ বেশ। মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে ভ্রমি বিস্ময়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে, তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে, নীরবে একাকী আপন মহিমা নিলয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে। অনন্ত এ দেশকালে অগণ্য এ দীপ্ত লোকে, তুমি আছো উড়ে চাহি আমি চাহি তোমা পানে, স্তব্ধ সর্বকোলাহল শান্তি মগ্ন চরাচর, স্তব্ধ সর্বকোলাহল শান্তি মগ্ন চরাচর, একো তুমি তোমা মাঝে আমি একা নির্ভয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি
ভীষণ সুন্দর। তোমার পরের গান শুনবো, বন্ধু আছেন একজন। আচ্ছা, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। আমি উত্তরপাড়া থেকে পূর্বা মুখার্জি বলছি। হ্যাঁ দিদি, সুপ্রভাত, বলুন। সুন্দর একটা আলোচনা হচ্ছে, সুন্দর একটা উপস্থাপনা হচ্ছে, যেন সঞ্চালিকা এবং সমস্ত আমার মিউজিশিয়ান ভাইরা এবং আমার খুব কাছের বোন দেবশ্রী তুমি ভীষণ ভালো গাইছো। আর এমন একটা বিশদ একটা বিজ্ঞান জীবনের উপরে বলা যায় যে তুমি এত সুন্দর করে বোঝাচ্ছ, বলছো, খুব আপ্লুত হয়ে তোমাকে আজকে ফোন করছি। তো আমার মনে হয় এই গানটি, আমি একজন আকাশবাণী শিল্পী, তো আমার মনে হয় এই গানটা একটু তুমি করলে দেখো ভালো লাগবে। তার তো নাই এই গানটা আমার শুনতে পেলাম না দিদি। আপনার কথাগুলো না দিদি পরিষ্কারভাবে শুনতে পেলাম না। আপনি যদি একটু আরেকবার বলেন, আর টিভির সাউন্ডটাকে একটু, হ্যাঁ গানের নামটি। হ্যাঁ, গানটা তার অন্ত নাই গো দয়ানন্দে গড়া আমার অঙ্গ। হ্যাঁ, বেশ দিদি, অনেক ধন্যবাদ। আপনি শুনতে থাকুন। আসলে আজকে তো আমরা একদম শেষ পর্বে চলে এসেছি, আর আমাদের শিল্পী যিনি, সে তো নিজের মতো করেই একটু গুছিয়ে নিয়ে এসেছেন। তো যদি আজকে সম্ভব হয় অবশ্যই আজকে শোনাবেন, আর না হলে পরবর্তী দিনে যেদিন শিল্পী আমাদের মধ্যে আসবেন অবশ্যই শুনিয়ে দেবেন। অনেক ধন্যবাদ দিদি, পাশে থাকবেন। কি শুনবে এবার দিদি? মুক্তধারার নমযন্ত্র শোনাই। যন্ত্রবন্দনা যদি না শুনি, যন্ত্রের যন্ত্রণা, তাহলে তো বিজ্ঞানের জয়যাত্রার যে করাল রূপটা সেটা তো ধরাই পড়ে না। নমো যন্ত্র 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 নমো যন্ত্র। তুমি চক্র মুখর মন্দ্রিত, তুমি বজ্র বন্ধি বন্দিত, তব বস্তু বিশ্ব বক্ষ ধ্বংস ধ্বংস বিকট দন্ত। নমো যন্ত্র 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 নমো যন্ত্র। তব দীপ্ত অগ্নি শত শত অগ্নি বিঘ্ন বিজয় পন্থ। তব দীপ্ত অগ্নি শত শত অগ্নি বিঘ্ন বিজয় পন্থ। তব লৌহ গলন শৈল দলন অচল চলন মন্ত্র। নমো যন্ত্র 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 নমো যন্ত্র। কভু কাষ্ঠলোষ্ট্র ইষ্টক দৃঢ় ঘন পিনাত কায়া। কভু ভূতল জল অন্তরিক্ষ লঙ্ঘন লঘুমায়া। কভু কাষ্ঠলোষ্ট্র ইষ্টক দৃঢ় ঘন পিনাত কায়া। কভু ভূতল জল অন্তরিক্ষ লঙ্ঘন লঘুমায়া। তব খনি খনিত্র নখ বিদীর্ণ ইতি বিকীর্ণ অন্ত্র। তব পঞ্চভূত বন্দন কর ইন্দ্রজাল তন্ত্র। নমো যন্ত্র 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 নমো যন্ত্র। তুমি চক্র মুখর মন্ডিত, তুমি বজ্র বন্ধি বন্দিত, তব বস্তু বিশ্ব বক্ষ ধ্বংস ধ্বংস বিকট দন্ত। নমো যন্ত্র 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 নমো যন্ত্র।
এই যে আবার সেই একই কথায় আসতে হয়, তোমার নির্বাচন আজ এত সুন্দর, কিছু বলার নেই, বিষয়ের সঙ্গে এত মানে সম্পর্কিতভাবে তুমি নির্বাচন করেছো গানগুলি, ভীষণ ভালো গাইছো এবং সেই সঙ্গে তোমার নির্বাচনও ভীষণ সুন্দর। তো আমরা আজ আছি বিজ্ঞান চেতনায় রবীন্দ্রনাথ এই বিষয়ে। একটু বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর তো আমরা সকলেই এটি জানি যে গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় বিশ্বাসী ছিলেন না, এবং বিদ্যালয়ের শিক্ষা যেটি সেই শিক্ষাও তিনি গ্রহণ করতে পারেননি। সেই কারণে তাকে বাড়িতে গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। আমরা এটিও জানি যে সেই সময় যে গৃহশিক্ষকরা তার বাড়িতে আসতেন সেখানেও কিন্তু তার কঠোর নিয়ম ছিল, এবং সেই কঠোর নিয়মের মধ্যেই যে বিষয়গুলি, সেই ছোট্টবেলা থেকেই তিনি বিজ্ঞান বিষয়ে যে চর্চা এবং বিজ্ঞানের প্রতি যে তার আগ্রহ সেই সময় থেকেই তৈরি হয়েছিল। সেই সময় কিন্তু গৃহশিক্ষকদের অধীনে গণিত, জ্যামিতি, ভূগোল, ইতিহাস, পদার্থবিদ্যা, জীববিদ্যা এই শিক্ষাগুলি তিনি গ্রহণ করেছিলেন। এবং তিনি তার জীবন স্মৃতিতে একটু বলছি যে কঙ্কাল খুঁচিয়ে খুঁচিয়ে মানবদেহের খুঁটিনাটি শেখাতেন এক পণ্ডিত, আর মানবদেহের বৈজ্ঞানিক পাঠ নিতে মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের লাশ কাটার অদ্যপান্ত দেখতে যেতে হতো ঠাকুরবাড়ির কিশোর বালকদের। আবার আরেক জায়গায় কবি জানাচ্ছেন যে সপ্তাহে একদিন রবিবার সতীনাথ দত্ত ঘোষ মহাশয় আসিয়া যন্ত্রতন্ত্র যোগে প্রকৃতিবিজ্ঞান শিক্ষা দিতেন, আর যে রবিবার সকালে তিনি না আসিতেন সে রবিবার আমাদের কাছে রবিবার বলিয়া মনেই হইত না। তো আমরা দেখতে পাই তার জীবন স্মৃতি পড়লে যেমন তিনি সাহিত্যের কথা লিখেছেন, ঋতুর কথা লিখেছেন, তেমনি লিখেছেন বিজ্ঞানেরও কথা। তাই যেমন সাহিত্যের প্রতি তার অনুরাগ ছিল, তেমনি বিজ্ঞানের প্রতিও কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের সমান অনুরাগ ছিল। আমরা আবার যাই পরের গানে। হ্যাঁ, পরের গানটা দিদি রবীন্দ্রনাথের নটরাজ তত্ত্ব, অবশ্যই, যার এক পায়ে জন্ম আর এক পায়ে মৃত্যু, অণু পরমাণু বিদ্রোহী হয়ে যে ছুটে চলেছে এবং তাকে যে তিনি তার সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে সব কিছু, সেই জন্য এই গানটির নির্বাচন। শুনে বেশ নৃত্যের তালে তালে নটরাজ, নৃত্যের তালে তালে ঘুচাও 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 সকল বন্ধ হে। নৃত্যের তালে তালে শক্তি ভাঙাও চিত্তে জাগাও, শক্তি ভাঙাও চিত্তে জাগাও, মুক্ত সুরের ছন্দ হে। নৃত্যের তালে তালে তোমার চরণ পরণ সবসে, সরস্বতীর মানস সরসে, তোমার চরণ পবন পরশে, সরস্বতীর মানস সরসে, যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে ঢেউ তুলে দাও মাতে জাগাও, অমল কমল গন্ধ হে। নৃত্যের তালে তালে নটরাজ, নৃত্যের তালে তালে নমো
কালে কালে সুরে সুরে তালে তালে অন্তকে তার সন্ধান পায় ভাবিতে লাগায় ধন্দ হে নৃত্যের তালে তালে হে নটরাজ নৃত্যের তালে তালে নমো 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 তোমার নৃত্য অমিত বৃত্ত ভরুক চিত্ত মম ভরুক চিত্ত মম ভরুক চিত্ত মম নমো 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 নৃত্যের বাসে সুন্দর হলো বিদ্রোহী পরমাণু পদযুগ ঘিরে জ্যোতি মঞ্জিরে বাজিল চন্দ্র ভানু তব নৃত্যের প্রাণ বেদনায় বিবশ বিশ্ব জাগে চেতনায় যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে সুখে দুঃখে হয় তরঙ্গময় তোমার পরমানন্দ হে নৃত্যের তালে তালে হে নটরাজ নৃত্যের তালে তালে নমো 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 তোমার নৃত্য অমিত বৃত্ত ভরুক চিত্ত মম ভরুক চিত্ত মম ভরুক চিত্ত মম নমো নমো কি ভালো গাইলে গো গানটি, ভীষণ সুন্দর। এত ভালো লাগছে না আজকে, এত ভালো ভালো কথা তোমার কাছ থেকে শুনলাম, সেই সঙ্গে আজকের বিষয়ের সঙ্গে এত সুন্দর নির্বাচন তুমি করে নিয়ে এসেছো প্রত্যেকটি গান, ভীষণ ভালো লাগলো। একটু বলছিলাম এই যে রবীন্দ্রনাথের যে বিজ্ঞান চেতনা, আমরা একেবারে ছোট বয়স থেকে মানে বাল্য বয়স থেকেই তো আমরা দেখতে পাই যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান সম্পর্কে যে আগ্রহ এবং জ্যোতির্বিদ্যা, বিশেষ করে জ্যোতির্বিদ্যার প্রতি তার আগ্রহ, সেটি আমরা দেখতে পাই। মাত্র 12 বছর বয়সে তিনি যে ভারতবর্ষীয় জ্যোতিষশাস্ত্র নামে গ্রন্থটি লিখেছিলেন, সেটা থেকেই আমরা বুঝতে পারি জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে তার আগ্রহ। এবং আমরা এটিও জানতে পারি তিনি যখন ছোট বয়সে তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে পাহাড়ে বেড়াতে যেতেন, ঠিক সেই সময় দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু সেই দূরবীক্ষণ যন্ত্র দিয়ে পাহাড়ের চূড়া থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে সেই নক্ষত্র মণ্ডলীদের চেনাতেন। তো আমরা কথাতে থাকবো, গানে থাকবো। বন্ধু এসে গেছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি অসিত সেনগুপ্ত কথা বলছি, রামগড় থেকে, গড়িয়ার কাছে, নাকতলা। নমস্কার, সুপ্রভাত দাদা, বলুন। ভালো থাকবেন আপনারা সকলে। যে গান গাইছেন, আমি রোজকের এই প্রতিদিনের রবীন্দ্রনাথ আমি শুনি, আমি অভ্যস্ত। আমার 82 বছর বয়স, আমি স্কুলের শিক্ষক ছিলাম। যাই হোক, যে কথাটা বলবার জন্য, আমি অন্তত 60 বছর আগে এই যে যন্ত্র নম যন্ত্র গানটা প্রথম শুনতে পাই। তারপরে অবশ্য একবারও শোনা হয়নি, আজকেই দ্বিতীয়বার শোনা হলো। কিন্তু আমার মনের মধ্যে যে গানটা বাজে, এই গানটা সেটা হয়নি। গানটা স্লো হয়েছে, আরো উঁচু গলায় গানটা হবে আমার ধারণা। সেটা সত্যি কিনা জানি না। আমার যে গানটা শোনা আছে, সেই গানটা যেটা আমার মধ্যে বাজে, সেই গানটার কথা বলছি। আচ্ছা, বেশ, এটা শিখে নিলাম। ধন্যবাদ। আপনি সঙ্গে থাকুন, পাশে থাকুন। আজ আমরা বিজ্ঞান চেতনা নিয়ে আছি। আমরা যেমন কথা বলছি, তেমন আমরা গানও শুনছি। আবার যাই গানে। হ্যাঁ, এবারের গানটি রবীন্দ্রনাথের বৃক্ষরোপণ বা শান্তিনিকেতনের যা যা উনি প্রকল্পগুলো নিয়েছিলেন, সেগুলো শুধু সমাজমুখী নয়, সেগুলো তো বিজ্ঞানকেও ছুঁয়ে আছে।
সেরকম একটি গান, বেশ, বৃক্ষবন্দনা। মরু বিজয়ের কেতনুরা হে শূন্যে উড়াও উড়াও হে প্রবল প্রাণ ধুলিরে ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ। মরু বিজয়ের কেতনুরাও হে শূন্যে উড়াও উড়াও হে প্রবল প্রাণ। মনে মাটির মর্মের গান কবে উঠিবে ধনিয়া ধনিয়া মর্মর তব রবে। মনে মাটির মর্মের গান কবে উঠিবে ধনিয়া ধনিয়া মর্মর তব রবে। মাধুরী ভরিবে ফুলে ফলে পল্লবে ফুলে ফলে হে মোহন প্রাণ ধুলিরে ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো করো হে প্রবল প্রাণ। মরু বিজয়ের কেতনুরা হে শূন্যে উড়াও উড়াও হে প্রবল প্রাণ। পথিক বন্ধু ছায়ার আসন পাতে এসো এসো শ্যাম সুন্দর। পথিক বন্ধু ছায়ার আসন পাতে এসো এসো শ্যাম সুন্দর। এসো বাতাসের অধীর খেলার সাথী এসো এসো বাতাসের অধীর খেলার সাথী এসো মাতাও নীলাম্বর। উষায় জাগাও সখায় গানের আশা সন্ধ্যায় আনো আনো বিরাম গভীর ভাষা রচি দাও রাতে সুপ্ত গীতের বাসা রচি দাও হে উদার প্রাণ ধুলিরে ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ। মরু বিজয়ের কেতনুরাও হে শূন্যে উড়াও উড়াও হে প্রবল প্রাণ ধুলিরে ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ। মরু বিজয়ের কেতনুরাও হে শূন্যে উড়াও উড়াও হে প্রবল প্রাণ। আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি, তাই আমরা দেবশ্রীর আরেকটি গান শুনতে শুনতেই আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। তবে গান শোনার আগে অবশ্যই দেবশ্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। এত সুন্দর একটি সকাল তুমি আমাদেরকে উপহার দিলে। আমি অপেক্ষায় রইব, আমরা সকলেই অপেক্ষায় রইব আবারও এরকম গান শোনার। অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমার জন্য। সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের সহযোগী শিল্পী এবং যন্ত্রাংশের সঙ্গে এবং ক্যামেরার ওপারে যারা আছেন সকলকে এবং দর্শক বন্ধু আপনাদের ধন্যবাদ জানিয়ে আমরা দেবশ্রীর শেষ গান শুনতে শুনতে আমরা আজকের মতো বিদায় নেব। শেষ গানটি ভূমিক্ষয় এবং মাটির কাছে ফিরে যাবার আহ্বান। ফিরে চল
ফিরে চল মাটির টানে, যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে। ফিরে চল মাটির টানে, যার বুক ফেটে প্রাণ উঠেছে, হাসিতে যার ফুল ফুটেছে রে। যার বুক ফেটে প্রাণ উঠেছে, হাসিতে যার ফুল ফুটেছে রে। ডাক দিল যে গানে গানে, ফিরে চল মাটির টানে। ওই দিগন্তরে কোল রয়েছে পাতা, জন্ম মরণ তারি হাতের অলক সুতোয় গাঁথা, ও সেই অলক সুতোয় গাঁথা। লিখতে ওই দিগন্তরে কোল রয়েছে পাতা, জন্ম মরণ তারি হাতের অলক সুতোয় গাঁথা, ও সেই অলক সুতোয় গাঁথা। ওর হৃদয় গলা জলের ধারা, সাগর পানে আত্মহারা রে। ওর হৃদয় গলা জলের ধারা, সাগর পানে আত্মহারা রে। প্রাণের বাণী বয়ে আনে, ফিরে চল মাটির টানে, যে মাটি আঁচল পেতে চেয়ে আছে